নমস্কার, ফোর্থ পিলার্স এর আজকে লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় পাঁচিল ঘেরা বিশ্বভারতী। গতকাল আমরা শান্তিনিকেতন বিশ্বভারতী নিয়ে আলোচনা করেছিলাম, ওখানকার প্রাক্তনীদের মতামত শুনেছিলাম, তাদের সঙ্গে যে সাম্প্রতিক বৈঠক হয়েছে উপাচার্য সব কথা শুনেছিলাম। আজকে আমাদের বিষয় পাঁচিল ঘেরা বিশ্বভারতী। বিশ্বভারতীতে এখনকার যে কর্তৃপক্ষ, তাদের এটা মনে হচ্ছে আমাদের অগ্রাধিকারের তালিকা 1 নম্বর রয়েছে যে এই বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিটাকে পাঁচিল দিয়ে ঘিরে ফেলা। দু মানুষ উঁচু 11 ফুট উঁচু পাঁচিল উঠছে বিশ্ববিদ্যালয়ের চারপাশে। রবীন্দ্রনাথের ভাবনায় যেটা ছিল সারা বিশ্বের জন্য যার অবারিত দ্বার ছিল, তাকে এখন পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। শুধু তাই নয়, একই সঙ্গে প্রতিষ্ঠানের ভিতরে অন্য নানা ধরনের খবরাখবর আমরা পাচ্ছি, নানা ধরনের স্বেচ্ছাচারী কার্যকলাপের খবরাখবর পাওয়া যাচ্ছে, জানিয়ে মামলা মোকদ্দমা চলছে। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আলোচনা এখন রয়েছেন বিশ্বভারতী প্রাক্তনী বিদিশা ঘোষ। বিদিশা বীরভূম জেলার একটি স্কুলের শিক্ষিকা। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী অরুণাভ ঘোষ, যিনি মামলার সুবাদে বিশ্বভারতী এই সমস্যার সঙ্গে জড়িত। আমরা আলোচনা শুরু করব বিদিশা আপনাকে দিয়ে। আপনারা আজন্ম ওখানে বড় হয়েছেন, পড়াশোনা করেছেন ওখানে। এই যে পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লাগে, আপনারা কিভাবে দেখেন? আপনি যদি প্রথমে আপনার অভিজ্ঞতার কথা শুধু সংক্ষেপে বলেন। ঠিক আছে। আমি দেখুন, আমি তো এখানে একদম ছোটবেলায় বটভবনে পড়তে এসেছি, প্রায় 4 দশক আগে। তো যেখান থেকে এসেছিলাম সেটা ন্যাচারালি এরকম শান্তিনিকেতনের মতন কোনো একটা স্কুল ছিল না। ফলে খুব সাধারণ, ধরুন মানে আমার বাবা কয়লা খনি অঞ্চলে কাজ করতেন, সেখানকার একটা ওই এলাকার একটা স্কুল, সেই স্কুলের একটা বাউন্ডারি ওয়াল ছিল, আমরা জানতাম এটাকে স্কুল বলে। এরকম একটা এই কি বলবো চৌহদ্দির মতন করে ঘিরে রাখা একটা স্কুল। মানে আমার জীবনের প্রথম স্কুল ছিল মাউন্ট কার্মেল, সেটারও একটা পাঁচিল ছিল। তারপরে এসেছিলাম একটা হিন্দি মিডিয়াম একটা খুব সাধারণ স্কুলে, সেটারও একটা সত্যিই পাঁচিল ছিল। আমি আমার ছোটবেলায় মনে করতে পারি, যখন শান্তিনিকেতনে প্রথম ভর্তি হলাম, ফার্স্ট আমার যেটা মানে সাংস্কৃতিক মানে যে জায়গাটা লাগে, যে প্যারাডাইম শিফট হলো, যে এই স্কুলের কোনো বাউন্ডারি নেই। আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম কত দূর যেতে পারি, তখন ওরা বলেছিল কেন যত দূর ইচ্ছে, এই তো এইখানে এইখানে এখানে, মানে এই তো এইটা আমাদের স্কুল। কোনটা কোনটা আমাদের স্কুল? তো এই যে ডিমার্কেশনটা আমাদের চোখে, আমাদের মনে মনে, আমাদের আমরা বুঝে বুঝেই এটা পুরোটা ঠিক করতাম যে কোন গাছটা পর্যন্ত আমাদের যাওয়া যায়, তারপরে আমরা আর যাই না। এটাতে আমাদের কোনোদিন কোনো আস্তে আস্তে স্বচ্ছন্দও হলাম আর কি। আমি ধরুন নতুন এসেছিলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে এটার সাথে অ্যাকাস্টামড হলাম, এটাই শিখলাম এবং এটা জানলাম যে এটা শুধু জানা নয়, যত বড় হয়েছি তারপরে দিনে দিনে তারপরে জেনেছি যে এই যে তথাকথিত পাঁচিল নেই এই জায়গাটার, এটা শুধু একটা পাঁচিল। এই মানে আমি এই শব্দটাকে দোতনা হিসেবে ব্যবহার করছি, যেটা খালি ইট কাঠ কংক্রিট বা একটা বেড়া, বা সেটা বাঁশের বেড়া বা যাই হোক না কেন, এরকম একটা পাঁচিল শুধু স্কুলটার নেই তা নয়। এই জানা অজানার এই যে আমাদের যে জগৎটা, মনের যে জগৎটা তৈরি হচ্ছে, সেখানে কোনো পাঁচিল নেই। আমি যেখানে পড়ছি, আমার চারপাশে যে আমাদের চারপাশে যে শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের সঙ্গে আমি যে আমাদের যে মেশামেশি, নিরন্তর যে মেশামেশি, সেখানে কোনো পাঁচিল নেই। আমাদের মানে আমাদের যে মানে কি বলবো, এই যে আমার এই যে খোলামেলা যে ভাবনা চিন্তার যে বিস্তার, এবং আমার ভাবনা চিন্তার যে দেনা মানে আদান প্রদান, সেই জায়গাটাতে কোনো পাঁচিল নেই। এই ফিলিংটা নিয়েই কিন্তু আস্তে আস্তে বড় হলাম। দেখুন, এটাও খুব ঠিক কথা, বড় হতে হতে এটা বুঝলাম যে যে সময়টার কথা, বা পুরনো শান্তিনিকেতন বলতে আমি যে সময়টাকে আমরা চিহ্নিত করব আজ থেকে, মানে সেটা প্রায় কত, মানে অনেকগুলো দশক পেরিয়ে, মানে মানে হিসেব অনুযায়ী তো প্রায় 150 বছর আগে, মানে 150 কেন আরো বেশি, মানে ওই রকম আর কি। 1901 সালে যখন ব্রহ্মচর্য বিদ্যালয় তৈরি হচ্ছে, কত বছর হয়নি, 120 বছর মতো, রাইট, 120 বছর আগে। এবার 120 বছর আগে ব্রহ্মচর্য বিদ্যাশ্রম, মানে ব্রহ্মচর্যাশ্রম তৈরি হলো, আরো ধরুন 20 বছর পর বিশ্বভারতী তৈরি হলো। সেদিনের সময়ের সঙ্গে আজকের পার্থক্য আছে। তার শুধু ডেমোগ্রাফি পার্থক্য তা নয়, তার সাথে সাংস্কৃতিক এবং আরো নানান আর্থসামাজিক আরো অনেকগুলো পরিবর্তন খুব ইনেভিটেবলি এসেছে, মানে যেটা স্বীকার করতে হবে। এবং তার সঙ্গে ওই দিনের সমস্ত ফিচার গুলো আজকেও প্রাসঙ্গিক হবে, এরকম ভাবার সত্যি কোনো কারণ নেই। পাঁচিল কথাটাকে ধরে যদি আমি একটু এগোই, যে তারপরে এখানে আরো অনেক, এখানকার জনবসতি অনেক ঘন হয়েছে। তখনকার যে দূর দূরান্ত দেওয়ার যে আমরা যে ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেখি, বেশিরভাগ আপনি কি বলছেন যে এখন পাঁচিলটা দরকার? না, আমি বলতে চাইছি যে তারপরে এই সময়ের প্রয়োজনে বা সময়ের দাবিতে কিছু জায়গায় যদি নিরাপত্তার জন্য পাঁচিল তৈরি হয়,
সেটার জন্য আমি মানে সেটা আমাকে খুব চিন্তিত করে না যে কিছু নিরাপত্তার কথা আমাকে ভাবতে হবে। কিন্তু দুটো বিষয় আছে পাঁচিলকে কেন্দ্র করে, অন্তত আমি যেখানটায় আছি শান্তিনিকেতনে, আমি এখন শান্তিনিকেতনের একজন প্রাক্তন ছাত্রী ছাড়া আর কেউ নই, আমি চাকরি করি অন্যত্র, ফলে মানে মানে ডে টু ডে সমস্ত খবর আমরা জানতে পারি না, তবু যেটুকু জানি বা চোখের সামনে যেটুকু দেখছি, আশ্চর্য আশ্চর্য নানান জায়গায় অনেক অনেক পাঁচিলের নির্মাণ দেখছি। এবার এই নির্মাণ দেখলেই এটা খুব ঠিক কথা যে কোনো একটা নির্মাণ দেখে মনে তো মানে এ প্রশ্নটা মনে জাগে যেটা কেন তৈরি হলো, কারণ এই পাঁচিল তো সব প্রত্যেক মুহূর্তেই পাঁচিল হচ্ছে একটা বাধা। পাঁচিল হচ্ছে আমাকে বলা হয়, আমরা 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 আসছি আপনার কাছে, এরকম কতগুলো নির্দিষ্ট করে কতগুলো জায়গা নিয়ে আমরা আলোচনা করব। আগে আমাদের গতকাল আমাদের আলোচনা হয়েছে। আমি অরুণাভদা আপনাকে জিজ্ঞাসা করব, এই যে পাঁচিল তোলা হচ্ছে এর আইনি দিকটা নিয়ে জিজ্ঞেস করবো। অনেকেই তো আপত্তি করছেন, বিদিশারা বলছেন যে এটা একটা পাঁচিলটা একটা প্রতীক, একটা দোতনা, একটা শান্তিনিকেতন আইডিয়ার সঙ্গে খাপ খায় না। প্রথমে বলি আমি কিন্তু ওই মামলার সঙ্গে কোনো মামলার সঙ্গে জড়িত নই। আমার যেটা লেগেছে আমার হাইকোর্ট, হ্যাঁ আমার লেগেছে হাইকোর্টের অ্যাকশনে। প্রথমে উপাচার্য এসে বললেন ওইখানে যৌনতা হয়, মানে উনি ফকর দিয়ে দেখতেন আর কি, ওটার থেকে জানি না, দেখতেন। তারপর একজন কে বিজেপির নেত্রী সেও গিয়ে বললেন ওখানে যৌনতা হয়, তারপর তার এক নেতা গিয়ে বললেন না ওটা ভুল। তো এই যে ধূপ করে একটা বাজে কথা বলে দিল, অসামাজিক কাজ হয়, কি অসামাজিক কাজ তো বলতে হবে। একটা শান্তিনিকেতনের লোক তো মানুষ, তো তারা রেসপেক্টেবল পার্সন। আমার বাড়ির সামনে যদি বলি আমার অসামাজিক কাজ হয় তাহলে আমি ইনভলভ। এইটা নিয়ে আমার প্রথম প্রশ্ন জাগলো। দ্বিতীয়ত যেটা হলো যে ওখানে আমাদের হাইকোর্টে মামলা হচ্ছে না, গরিব লোকের কোনো মামলা হয় না। বিড়লার মামলা কিন্তু গত 1 বছর ধরে একটা কোর্ট আটকে রেখে দিয়েছিল, বিড়লা লোধা মামলা হচ্ছে, সেটা হাইকোর্টের পরিচয় হলো বিড়লা লোধা মামলা। এমনি গরিব লোকের মামলা হয় না, এবং গরিব লোকের মামলা এই কোভিড এর সময় তুলতে গেলে 5 থেকে 10,000 টাকা লাগে। হঠাৎ দেখলাম এই চিফ জাস্টিস দুজন বিচারপতি বেঞ্চ এবং অ্যাডভোকেট জেনারেল এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেলকে পাঠালেন। আমি বিচারপতিদের কিছু বলছি না, কিন্তু অলরেডি প্রোটেস্ট করেছি যে তোমরা, পরে শুনলাম এরা একাডেমিক কাউন্সিলের মেম্বার ছিল। আমি একই সঙ্গে অভিযুক্ত, মানে কি বলবো, অভিযোগকারী বা একই সঙ্গে বিচারক, দুটো তো হয় না। এবং এদের সঙ্গে বিদ্যুতের খুব ভালো রিলেশন। বিদ্যুৎ চক্রবর্তী আমার কলেজের জুনিয়র ছিল। যাই হোক, তারা ওখানে বসে, অ্যাডভোকেট জেনারেল কোন দিকে আছে বলা কঠিন, আমাদের অ্যাডভোকেট জেনারেল মমতার দিকে না এদিকে বোঝা কঠিন, কারণ মমতা ব্যানার্জিরও সবচেয়ে লাভবান হবে এই কারণে যে যদি পাঁচিল ওঠে, যেটা মানুষ তার বিরুদ্ধে ছিলেন এতদিন, মানুষ যার বিরুদ্ধে ছিলেন মমতা ব্যানার্জির ওইখানটা, তারা এখন টোটালটাই মমতা ব্যানার্জির পক্ষে হয়ে গেছেন। এবং মমতা ব্যানার্জি দেখছেন নিউট্রাল থাকলে তো তার দলের ভোটটা বেশি আসবে। এবার যাই হোক, অ্যাডভোকেট জেনারেল এরা গেল, গিয়ে অ্যাডভোকেট জেনারেল রিজিগনেশন দিল। কিন্তু পিকুলিয়ার হলো এই যে শতপ্রণোদিত, মনে রাখো এই কথাটা, হ্যাঁ, শতপ্রণোদিত হয়ে গেল। শতপ্রণোদিত বলে ছেলে মামলা করেছিল। আস্তে আস্তে শোনা যাচ্ছে, দর্শকদের অসুবিধা হচ্ছে, তারা বলছেন আপনি কি একটু জোরে কথা বলতে পারেন বা একটু কাছে চলে আসতে পারেন? বলছি কাছে। হ্যাঁ, শতপ্রণোদিত যেটা বললো, এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ, শতপ্রণোদিত ও কিছু বলার নেই, ইয়েটা গন্ডগোল করছে। তো শতপ্রণোদিত হয়ে যেটা বললো, সবচেয়ে খারাপ লাগছে, শতপ্রণোদিত হয়ে কি মামলা কেউ জানে না। একটা পাবলিক ইস্যু হচ্ছে, চিফ জাস্টিস সে বাইরের লোক, অর্ধেক দিন কলকাতা হাইকোর্টে মামলা থাকে না, সে ছুটিতে থাকে, সে বলে দিল শতপ্রণোদিত। সে শান্তিনিকেতনটা চিনলো কি করে শতপ্রণোদিত? আমি যখন শতপ্রণোদিত কোনো মামলা করবো, অবভিয়াসলি আমি জানি ব্যাপারটা তোমার সঙ্গে, তাই জন্য দিয়েছি। আচ্ছা, রিপোর্ট কি হলো কেউ জানে না। এবার গভর্নমেন্ট যখন অপোজ করতে গেল, গভর্নমেন্টকে বললো আমার বুকে গুলি লাগলো, এটা চলবে। আমি বললাম স্বাভাবিক, কারণ বিদ্যুৎ চক্রবর্তীও এখন কোনো কাজ নেই, শুধু ওই RSS এর ওই সাবারকার, মানে পাল্টিবাজ সাবারকারের, আমি পাল্টিবাজ ডেলিভারেটলি বলছি কেন, ও বলছে বীর সাবারকার, আমি বীর বলে কাউকে নাম দেখলাম না, বীরের উল্টো পাল্টিবাজি হয়। তো যাই হোক, তার সম্বন্ধে রেগুলার আনন্দবাজার, ডিজিটাল আনন্দবাজার পত্রিকা প্রতিদিন প্রত্যেক জায়গায় রোজ লিখে যাচ্ছে সাবারকারের পক্ষে। এবং তিনি প্রথম যখন গন্ডগোলটা শুরু হলো, যখন এর আগে গন্ডগোলটা কি নিয়ে, গন্ডগোলটা কিন্তু পাঁচিল নিয়ে প্রথমে নয়। প্রথম হলো স্টুডেন্টরা, স্বপন দাশগুপ্ত, সে হলো প্রেসিডেন্টস নমিনেটেড MP,
সে কি করে বিজেপি বলে পরিচয় দেয় আমি তো জানি না, এসব অনেস্টির প্রতীক সব লোকজন। সে গেল, তাকে ছাত্ররা আটকালো, 65 জন ছাত্রকে সাসপেন্ড করলো। সাসপেন্ড করার পর আমার একদিন ফোন করলো বিদ্যুৎ, 40 জনকে আমি করেছি, ছেড়ে দিয়েছি, তারা খুব আছে বলে তো এই ছেড়ে দিয়েছি বলে, কিন্তু এতে 1 মিনিট একটু ধরবে, 1 মিনিট, আমি এই মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, 25 জনের বিরুদ্ধে আমি সাসপেনশন। আমি বললাম দেখ এটা করিস না, কারণ আমি তুই করেই বলি যে দেখ এটা করিস না, কারণ এই 25 জন ছাত্র কিন্তু জীবন আর ফেরত পাবে না এই সময়টা। হ্যাঁ, আচ্ছা, তারপরে এরা যখন গেল, কি ওই বলে কি পাঠক নাকি যে ন্যাশনাল লিডার মানে এর প্রভাত পট্টনায়ককে ঢুকতে দিল না। ঠিক আছে, তার মানে তোমার পলিটিক্যাল এটা বোঝা যাচ্ছে ভেরি ওয়েল। এখন স্ট্রেট ওয়ে লেখা শুরু করছে, সাভারকারের মতো লোক হয় না, সাভারকারের মতো লোক হয় না, আর কোথায় যাব? হ্যাঁ, এরপর আমি দেখলাম যে চিফ জাস্টিসকে জিজ্ঞেস করলে কিছু বলে না, কেউ জানে না। এবার অরুণাংশু চক্রবর্তী বলে একজন সাংবাদিক ছিলেন, তিনি এখন উকিল হয়েছেন, তিনি একটা করলেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নিয়ম হলো জনস্বার্থ মামলায় 2 জন জজ শুনবে। এবার ডেলিভারেটলি এখানকার জজই করেছে, আমি বুঝতে পারছি কি করেছে, সে সঙ্গে সঙ্গে একটা সিঙ্গেল বেঞ্চে পাঠিয়ে দিল। এবার সিঙ্গেল বেঞ্চকে ডিভিশন বেঞ্চে আনতে 6 মাস, ততদিন পাঁচিলটা উঠে যাবে। তা বিচার এবং কথাবার্তা হলো একদম, আমি সেই ফাটাকেষ্টর কথা, সেই 1970-71 সালের ফাটাকেষ্ট। আমি লর্ড ডেনিং এর কথায় যুক্তির মাধ্যমে শুনবো, লর্ড ডেনিং না, ফাটাকেষ্ট। এখন কোথায় যাবে তুমি? আমার এইখানেই আপত্তি যে জুডিশিয়ারি যেখানে পড়ে গেছে ভাবা যায় না। হ্যাঁ, কলকাতা হাইকোর্টে গরিব ছেলে যারা লয়াল আছে তাদের কোনো মামলা হচ্ছে না। অথচ আরেকটা বলি, একটি মামলায় একজন মহিলা, তিনি বিশ্বভারতীতে চাকরি করতেন, ডিলিট ছিল রবীন্দ্র ভারতীতে, ডিলিট পেয়েছিলেন 2010 সালে বিশ্বভারতীতে। তাকে যখন 2014 সালে অ্যাপয়েন্টমেন্টের কথা বলা হলো, অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো, সে অ্যাপ্লাই করলো, সে করে পেলো, ফার্স্ট হলো, পেয়ে বললো আমি বিশ্বভারতীতে যোগ দেবো, প্রোভাইডেড আমাকে 5টা ইনক্রিমেন্ট এক্সট্রা দিতে হবে, কারণ আমার 2টো এস্টাবলিশমেন্ট মেনটেন করতে হবে, একটা কলকাতা, একটা শান্তিনিকেতন। সেটা তৎকালীন যে ভিসি ছিলেন তিনি রাজি হলেন। মেয়েটি, ভদ্রমহিলা ছেড়ে চলে এলো চাকরি এখানে। 6 বছর বাদে 2020 সালে বললো তোমার সমস্ত 14 লাখ টাকা ফেরত দাও, তুমি এক্সট্রা পেয়েছো, বলে বন্ধ করে দিল। সে এখানে অন্তর্বর্তীকালীন আদেশ পেলো যে না, বন্ধ করতে পারো না, তুমি চালাও। তাকে 6 মাস মাইনে দেওয়া হয়নি। যখন সে কোর্টে এসেছে, তার আগের মাসের মাইনেও দেয়নি, সেটা তো তার প্রাপ্য, কম মাইনে দিল। এবং বলছে তাকে, সে রোজ হাজিরা দিচ্ছে, তাকে বলছে অ্যাবসকন্ডিং। বেসিক মানেটাই জানে না। অ্যাবসকন্ডিং বলতে যে পালিয়ে বেড়ায়, যে যোগ দিতে যাচ্ছে সে অ্যাবসকন্ডিং না, পলাতক না, অ্যাবসকন্ডিং মানে পলাতক। লাস্ট হলো, সেখানেও বলি যে এই জায়গাটা এমন একটা জায়গায় নিয়ে গেছে, এবং তুমি এখানে মেনশন হাইকোর্টে উল্লেখ করে আনা যাচ্ছে না, হাইকোর্ট নেবে না বিশ্বভারতীর মামলা। আরে বাবা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে কোর্টের যদি অর্ডার থাকে যে এটা করা যাবে না, তারপরে বিশ্বভারতী কর্তৃপক্ষ সেটা করে কি করে? করবো না ভাই, গায়ের জোর। কোর্ট কিছু বলবে না, আমি জানি কোর্ট কিছু করতে পারবে না, নপুংসক বলে জানি, তাই আমার ব্যাপারে কেউ কিছু করবে না। এই জায়গাটা অ্যাটিটিউডটা বোঝা যায় একটা লোকের। এবং এ তো সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে 3 বছর হয়েছিল, পানিশমেন্ট হয়েছিল। কত হতে পারে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টে? কংগ্রেস আমলে 2009 সাসপেন্ডের আর পানিশমেন্ট হলো, সে আজকে বিশ্বভারতীর উপাচার্য, মানে অসাধারণ। আচ্ছা, ধরো এই যে সাভারকার নিয়ে লিখছে, কালকে যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যদি মমতা ব্যানার্জি নিয়ে রোজ আনন্দবাজার লেখে, তখন কি করবে তুমি? যদি কালকে মোহাম্মদ আলী জিন্নাহ সম্বন্ধে উত্তরবঙ্গের কোনো বিশ্ববিদ্যালয়ের রোজ লেখে, ওর মতো লোক ছিল না, তুমি কি করবে? তোমার কি কাজ ওটা, কনস্ট্যান্ট প্রেসের কাছে থাকা? তারপর শেষ বলি, একটা পলিটিক্যাল সায়েন্সের ছেলে, সে বলছে যে পার্লামেন্ট ইচ্ছে বলে কনস্টিটিউশনটা তুলে দিতে পারে। তো ভাই, আমি জীবনে শুনিনি। কোন স্কুল থেকে? আমি বলছি, আমার খারাপ লাগে, তোমার আমার প্রেসিডেন্সি কলেজের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সে বলছে তুলে দিতে পারে। হ্যাঁ, তো তারপর একটি ছেলে সেই ফটোটা পাঠিয়েছিল, যখন সেটা সমালোচনা হলো, ছেলেটাকে হোস্টেল থেকে বার করে দেওয়া হলো। এই জায়গাটা পৌঁছে গেছে, এবং কোনো ক্লাস হচ্ছে না বিশ্বভারতীতে, শুধু কি করে টাকা দাও টাকা দাও।
70 লক্ষ টাকা পাঁচিলে ইনিশিয়ালি বলেছিল, 70 লক্ষ টাকা। 70 লক্ষ টাকায় কি হলো? যেটা দেখা গেল সেটা কিন্তু ওই মেলা প্রাঙ্গণ ভাড়া দিয়ে পেয়েছে, যেটা নিয়ে গালাগাল করছে মেলা প্রাঙ্গণ ব্যবসায়ীদের থেকে। ব্যবসায়ীদের প্রায় 20% টাকা এখনো ফেরত দেয়নি। তো বললো টাকাও দিচ্ছে না, এবং এখন বলছে যে ছাত্রছাত্রীরা যারা পুরনো আছো তারা টাকা দাও, কারণ 1 কোটি কত লক্ষ টাকা দেনা আছে, হবে না। আর এই ভদ্রমহিলা যিনি টাকা পাচ্ছেন না 6 মাস ধরে, তার প্রায় 5-6 লাখ টাকা আটকে গেল। এই লেভেলে নেমেছে। আমি বিদ্যুৎকে খারাপ বলছি না, ভালো বলছি না, কিন্তু এই যে সেন্স অফ প্রপোর্শনটা নেই। আমি সত্যেন সেনকে দেখেছি ইউনিভার্সিটিতে, প্রেসিডেন্সি কলেজে পিসি মুখার্জিকে দেখেছি, ডক্টর সোমকে দেখেছি, হ্যাঁ, ওদিকে রমেন পোদ্দারদের দেখেছি। যাই করুক, এদের আমরা ওই ইউনিভার্সিটি রমেন পোদ্দারদের সিপিএম বলতাম, এরা কোনোদিন সিপিএম এর বক্তৃতা দেয়নি। এ তো রেগুলার বক্তৃতা দিচ্ছে RSS এর বক্তব্য, এরপর একে গালাগাল করল, এবং কোনো ক্লাস নিচ্ছে না, কোনো ক্লাস হচ্ছে না, তুমি এটা লিখে রাখো। এই জায়গাটা মানে বিশ্বভারতীকে নিয়ে গেছে। এখন মমতা ব্যানার্জি দেখছে সোনায় সোহাগা, এটা দেয়াল তুললে তার ভোটটা এবার জিতবেই, অ্যাসেম্বলিতে জিতবেই, থাক না দেয়াল উঠুক না, কি এসে গেল, এই আর কি। আমি একটু বিদিশার কাছে যাবো। বিদিশা, কিন্তু দেয়াল তোলার প্রতিবাদে যে ঘটনা হয়েছিল, জোর করে বুলডোজার এনে পেলোডার এনে বিশ্বভারতী ভাঙচুর করা হয়েছিল, গেট ইত্যাদি তোরণ অনেক দিনের পুরনো, সেই জিনিসগুলোর কি প্রতিক্রিয়া হয়েছে ওখানকার বিশ্বভারতীর সঙ্গে যুক্ত যারা প্রাক্তনী থাকেন তাদের মধ্যে? হ্যাঁ, আমি বুঝেছি আপনি কোনটা রেফার করছেন। 17ই আগস্ট সম্ভবত ডেটটা ছিল। তো এরকম একটা হঠাৎই একটা পেলোডার নিয়ে, মানে না 17ই আগস্ট একটা অন্য পাল্টা আরেকটা জিনিস হয়েছিল, মানে তার উত্তরে বলতে পারেন আর কি। মানে আমি বলছি যে এই দুটো ঘটনাই সমান নিন্দনীয়। একটা মানে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের জায়গায় আমি গতকালই এটা অবগত হয়েছে যে ওনার ওখানে নাকি হিন্দি শব্দ দেবনাগরী অক্ষরে কুলপতি লেখা আছে। যাই হোক, আমি এই পদটাকে আমাদের ইউনিভার্সিটির সবচেয়ে বড়, সবচেয়ে প্রাইম অভিভাবক হিসেবে দেখতে সবচেয়ে বেশি পছন্দ করতাম। মানে আমার নিজের অভিজ্ঞতাও তাই ছিল। আমি যখন ছোট ছিলাম, আমি যখন এখানকার, আমি বারবার আমার স্মৃতির সঙ্গে এটাকে ট্যাগ করছি, কারণ এটা ছাড়া কিন্তু আমার কোনো পুঁজি নেই। আমি তো বিশ্বভারতীর কেউ নই, আমি একসময় এখানকার ছাত্রী ছিলাম, এইটুকুই আমার পুঁজি। আমি যখন এখানে ছাত্রী ছিলাম তখন যারা এইখানকার ছিলেন, ভিসি ছিলেন, ভাইস চ্যান্সেলর ছিলেন, যেমন ধরুন অম্লান দত্তকে আমরা পেয়েছিলাম, তিনি আমাদের হসপিটালে গিয়ে দেখা করে আসতেন, কে কতটা অসুস্থ, কে কবে ভর্তি হয়েছে, কোথায় তোমার লাগছে, কোথায় তোমার ব্যথা করছে, লাস্ট তোমাকে ডাক্তার কখন দেখে গেছেন, কি খেতে ইচ্ছে করছে। আপনি কল্পনা করতে পারেন আমাদের 28শে এপ্রিল আমাদের, আমরা যখন স্কুলে পড়তাম 28শে এপ্রিল আমাদের মোটামুটি গরমের ছুটি পড়তো, জলের অভাবে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যেত। এবার 28শে এপ্রিল যদি যাদের গার্জেনরা আসতেন না, যেমন ধরুন আমার অনেক দূরে বাড়ি ছিল, রাঁচিতে বাড়ি ছিল, তো আমার গার্জেনরা আসতেন না, তাদের সকলের নিয়ম ছিল আমাদের সবাইকে ওনাদের বাড়িতে নিয়ে যাওয়া হতো, যে ওদের খুব মন খারাপ, বাকি বন্ধুরা বাড়ি চলে গেছে বলে আমরা ভিসির বাড়িতে নিমন্ত্রিত হয়ে যেতাম। সেখানে আমরা একটু ভালো সময় কাটাতাম, ভালো করে খাওয়া দাওয়া হতো, মানে হয়তো একটা বেলাই আর কি, আমাদের খুব সুন্দর করে খেতে খাওয়ানো হতো, এবং আমাদেরকে ওই যত্ন, ওই কেয়ারটা দেয়া হতো। মানে এইভাবে আমি একজন ভিসিকে চিনেছি। আর তারপর আজ আমি চিনি যে এখানে এই এখনকার ভিসির সম্পর্কে আমি যেটুকু জানতে পারি সেটা হচ্ছে যে উনি ওনার সমস্ত অধ্যাপক সভা, মানে যেখানে যেখানে ধরুন যে কটা গণতান্ত্রিক ফোরাম ছিল, যে জায়গায় মানুষ তার ভাবনা চিন্তার প্রতিফলন ঘটাবে, মানে স্বাধীন ভাবনা চিন্তার প্রতিফলন ঘটাবে এবং তার আদান প্রদানের জায়গা থাকবে, সেই প্রত্যেকটি জায়গাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা শুধু ছাত্রদের নয়, সেটা শুধু অধ্যাপক অধ্যাপিকাদের নয়, এবং এরকম প্রত্যেকটি জায়গাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এইটা কিন্তু একটা অশনি সংকেত। মানে এই সংকেতটা আমি অন্তত বাড়িতে বসেই আমি পাই। আমি জানি না, মানে আমি এটাকে কি করে ব্যাখ্যা করব সেটা আমি বলতে পারছি না, কিন্তু যে ভিসি এটা মনে করেন যে আমি এটা হতেই পারে যে বিশ্বভারতী মনে করতে পারে যে সে তার বেদখল জমিগুলোকে তার একটা মানে বেদখল যে জমিগুলো সেগুলো সে তার মানে ডিমার্কেশন করবে বা সে ফিরিয়ে নেবে। সেই ফিরিয়ে নেবার তো একটা ভদ্র এবং আইনানুগ একটা পদ্ধতি হয়, যেটা একটা ইউনিভার্সিটির কাছে আশা করা যায়। মানে একটা ইউনিভার্সিটির তো একটা অসম্ভব বড় একটা কমিউনিটির সঙ্গে একটা রোল আছে না। মানে বিশ্বভারতী তো আলাদা একটা পাহাড়ে তৈরি করা একটা ইউনিভার্সিটি নয় না, এই ইউনিভার্সিটিটাকে ঘিরে বেশ অনেক বছর ধরেই কিন্তু একটা বড় কমিউনিটি আছে, যেটার
মূল একটা জায়গা আমি আসবার চেষ্টাই করছিলাম, সেটা এই প্রসঙ্গে এসে গেল যখন। বহু বহু আগে থেকে এখানে 4টে পল্লী আছে জানেন, সেটা হচ্ছে 4টে সাঁওতাল পল্লী। এই সাঁওতাল পল্লীগুলো কিন্তু আজকের নয়, আজকে হঠাৎ কারোর ইচ্ছে হয়েছে দিয়ে অনেকগুলো সাঁওতাল এখানে এসে বাড়ি বানিয়ে নিয়েছে, ব্যাপারটা এরকম নয়। এরা প্রায় 3 থেকে 4 প্রজন্ম ধরে এইখানে বাস করেন। এই বাস করার একটা ইতিহাস আছে, এবং এই ইতিহাসের সঙ্গে স্বয়ং রবীন্দ্রনাথ যুক্ত। উনি রীতিমতন চেয়েছিলেন যে এই সাঁওতালরা, আমার ছেলে মেয়ের যারা এখানে পাঠভবন শিক্ষাসত্র এবং ততদিনের রুরাল রিকনস্ট্রাকশনের চিন্তাও রবীন্দ্রনাথের এসে গেছে। ফলে এই যে পল্লীগুলোতে সাঁওতাল মানুষরা এসেছেন, বাড়ি মানে বাসা বেঁধেছেন এবং থাকতে শুরু করেছেন, সেটা প্রায় 3 থেকে 4 প্রজন্ম। এখন এখানে নতুন করে যে পাঁচিলগুলো তৈরি হচ্ছে, সেটা খুব সরাসরি সেগুলোকে একটা মাঝখানে একটা রীতিমতন দেওয়াল হচ্ছে, মানে যে ইউনিভার্সিটির সাথে এগুলোর কোনো কানেকশন নেই। এবার দেখুন, আমার যেটুকু স্বল্প বিদ্যা এবং যেটুকু জানা, আমার এক্সপিরিয়েন্স, আমি আমার নানান বন্ধুর কাছে শুনেছি যারা দেশের বাইরে থাকেন বা দেশের আরো অনেক বড় বড় ইউনিভার্সিটিতে থাকেন, তাদের কাছে শুনেছি যে কমিউনিটি হচ্ছে, মানে কমিউনিটি রিলেশনশিপ হচ্ছে শিক্ষার একটা সত্যি সত্যি একটা অন্যতম একটা কম্পোনেন্ট। এবং এই চর্চা নানান ইউনিভার্সিটিতে, জেএনইউর কথা শুনেছি, আরো নানান বাইরের ইউনিভার্সিটিগুলোর কথা শুনেছি, যেখানে রীতিমতন এটা একটা খুব সিরিয়াস একটা ব্যাপার, যে সেটা কর্তৃপক্ষরা নিজের চেষ্টা করে সেইটাকে রাখেন। মানে সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষরা সেই ক্যাম্পাসগুলোর মধ্যে থাকেন, সেখানে তাদের রুজি রোজগারের ব্যবস্থা থাকে, এবং সর্বোপরি তারা সম্পৃক্ত হন ছাত্রছাত্রীদের সঙ্গে। এখানে খুব প্ল্যানফুলি ঠিক সেটাতে বাধা দেওয়া হচ্ছে। আমি খুব আশ্চর্য হয়ে যাচ্ছি যে এইটা তো রীতিমতন রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা, শিক্ষা দর্শনের পরিপন্থী। এবার এইটাকে তো খুব সিম্পলি আমি নিতে পারছি না, না মানে এটা তো রীতিমতন একটা লাল বিফোর আ স্টর্মের মতন লাগছে আমার। হুম। আচ্ছা, এটা এই প্রসঙ্গে যে অরুণামতা, এই যে যেটা বলছেন, এই যে সাঁওতালরা, আদিবাসীরা যারা বসবাস করছেন ওখানে এসে, রবীন্দ্রনাথের আমল থেকেই বসবাস করছেন, এরকম ভাবে মানে তাদের উৎখাত করে দেওয়া বা তাদের চিহ্নিত করে আলাদা করে ঘেটোর মতো পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া, এটা কি আইনসঙ্গত? এটা এরকম ভাবে করা যায়? আইনসঙ্গত, শোনো, 2005 সালে একটি সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, এখান থেকে গিয়েছিল, সেখানে বলেছে শান্তিনিকেতনে এই ধরনের স্ট্রাকচার করা যায় না। সেইটা চিফ জাস্টিসে দেখাবার চেষ্টা করছে, সেই কিছুতেই শুনবে না, কারণ এখানে 2-1 বিচারপতির মদত আছে, তাতে কিছুতেই শুনবে না। যে ভাই সুপ্রিম কোর্টের আছে, রাজ্য সরকার থেকে পেশ করা হয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, এবার শুনে রায় দিক এক জিনিস, আমি শুনলাম, তোমার কথা শুনলাম, আমার কথা শুনলাম, কিন্তু তোমাকে যদি না শুনে, তুমি হয়তো কিছুই জানো না, হ্যাঁ কিছুই জানো না, কিন্তু তাই বলে তোমাকে না শুনে আমি রায়টা দিয়ে দেবো হাট করে? আর কেউ জানে না রায়টা? তুমি জানো এখন অব্দি প্রকাশিত হয়েছে রায়টা? বলো না, তুমি নিজে তো সাংবাদিকতা। এই যে মেন্টাল দুর্নীতি, এটাকে স্ট্যান্ড করতে পারছি না আমি ব্যক্তিগতভাবে। আমি বলেছি ভাই, আমাকে কন্টেম্প করলে করো, আমি বলবো যা বলার বলবো, আমি জেল খাটতে রাজি। আমি জানি করতে পারবে না, কারণ সবারই এত কোনো না কোনোভাবে জড়িত কিছু না কিছু, কোনো ওয়ে করতে পারে। 2 হলো যে তুমি এতদিন ভাইস চ্যান্সেলররা চালিয়েছে, কোনো তো গন্ডগোল হয়নি। তুমি মিছিল করছো, একটা ভাইস চ্যান্সেলর মিছিল করছে, ভাবা যায়? বিজেপির কিছু ছেলেকে বলছে তোরা একটু কাল লোক নিয়ে আসবি, বিজেপির সমর্থকদের বলছে, ভাইস চ্যান্সেলর বলছে, পাশের লোক শুনে সবাইকে রটিয়েছে। আর আরেকজন আছে, খুব খারাপ, নামটা আমি মনে পড়ছে না, সে প্রণব মুখার্জির লোক, কি নাম, সে 36 বছর ধরে নাকি একাডেমি ওই কাউন্সিলর, সেই ডক্টর সুশোভন ব্যানার্জির কথা বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, সে নিজের মূর্তি তৈরি করেছে, সে নিজের মূর্তিতেই মালা দিচ্ছে, কারণ জানে মালা টারা গেল ওটা ভেঙে ফেলে দেবে। হ্যাঁ, তো সে আপনি কি করে বলছেন? এটা কি করে বলেন আপনি? এটা আপনি কি করে বলেন? লোকে ভেঙে ফেলে দেবে? কেউ তো মালা দিচ্ছে না, আমি আমার মালা ফটোতে রোজ মালা দিচ্ছি, ঠিক আছে? কাল তো অযত্নে ভেঙে যাবে, অলরেডি কালি মাখিয়ে দিয়েছে রাতের বেলা কালা। তো তুমি বলো, সে বলছে, সে এবার শোনো আরেকটা মারাত্মক জিনিস করেছে, এই যে সবুজ কি কলিনা কে আছে, এক ভদ্রমহিলা যিনি এক্স ভাইস চ্যান্সেলর, তাদের 3জনকে ডিসমিস করেছে, একটা প্রেসিডেন্সি কলেজের ছেলে ডিসমিস করে দিয়েছে এর সাক্ষীতে। এবং সবচেয়ে খারাপ হচ্ছে আমাদের হাইকোর্টের এক্স চিফ জাস্টিস এনকোয়ারি অফিসার হয়েছে। এনকোয়ারি অফিসারের ওপর হলো ডিসিপ্লিনারি অথরিটি, বুঝে তো, যে ইয়ে নেবে, এনকোয়ারি অফিসার রিপোর্ট দিলে ডিসিপ্লিনারি অথরিটি করবে, তার তলায় নিয়ে চলে গেছে। গিয়ে সে এনকোয়ারি অফিসার করে যখন দেখলো
ও প্রমাণ করতে পারলো না বিশ্বভারতী, তখন নিজেই নিয়ে নিল যে না এটা ঠিক হয়নি, অ্যাকশন নেওয়া হোক। এ তো হচ্ছে, হাইকোর্টের চিফ জাস্টিস করেছে, এক্স চিফ জাস্টিস। এর আগে এক্স চিফ জাস্টিস নারদা মামলা খারিজ করতে গেছিল যেদিন সে রিটায়ার করবে। আমি গালাগাল করায় তখন থেমেছে সামনে, বিকাশ ভট্টাচার্য ছিল না। তো এই জায়গাটা আমি বলছি আমার নিজের গায়ে নিজে থুতু দিতে ইচ্ছে হচ্ছে যে জায়গায় পৌঁছেছে। এবং বিদ্যুৎ খুব ভালো জানেই সব, ম্যানিপুলেশনটা তো মারাত্মক, জানে কোথায় কি করতে হবে। তবে এই ম্যানিপুলেশনটা চলবে না। কোর্ট যদি খোলে, কোর্ট বন্ধ আছে বলে বেঁচে যাচ্ছে, কোর্ট খুললে কিন্তু মারাত্মক জিনিস হবে, আমি বলে দিলাম। 3 হলো এই যে অ্যাডভোকেট জেনারেল, সে কেন তার বক্তব্য জানাচ্ছে না, কেন জানাবে না? আরেকজন দস্তুর বলে তাকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল সে করেছে, সে ভালো, তুমি 4 লাইন বাংলা লিখতে পারবে না। আমি দোষ দিচ্ছি না, সে পার্সি ছেলে, ভালো উকিল, ভালো ছেলে, লিখতে পারবে না। রবীন্দ্রনাথের দাড়ি ছাড়া কিছু দেখেনি, কি করবে? তাকেও দিয়েছে, সেও তার কোনো মতামত দিচ্ছে না। এই 2জন বিচারপতি গেছেন, এদের মতামত নিয়ে হচ্ছে সব। আমি জানি না সত্যি মিথ্যে কেনা। প্রধান বিচারপতি যখন নিজে কোনো জাজমেন্ট দিচ্ছে না, তখন বোঝা যাচ্ছে এরা কিছু বলেছে। এবং স্পেশাল অফিসার কেন ওখানে গিয়ে বলবে দেয়াল উঠবে? একটি ছেলে, সে কমিটির মেম্বার, সে ওখানে উল্টো কথা বলছিল, ভাইস চ্যান্সেলর তাকে চেপে বসিয়ে দিয়েছে। আমি তো খবরের কাগজ দেখলাম, আমি তো ওখানে দেখিনি, খবরের কাগজে দেখলাম। এবং এই যে ছেলেগুলো, আমি বলছি তো, যারা কালকে ধরো আগামীকাল সবুজ কলি রিটায়ার করবে, আজকে তাকে টার্মিনেট করে দিল, ইনকোয়ারি রিপোর্টের উপর যে তার প্রতিক্রিয়া দেবে 2 দিন মাত্র সময় দিয়েছে, সে চেয়েছিল 7 দিন সময় দিন, কাউকে দেওয়া হয়নি। আজকে দিয়েছে, কালকে টার্মিনেট করে দিয়েছে। কোথায় যাবে? আজ নয় পালাবে, কাল কোথায় যাবে? এগুলো, একটা লোকের চাকরি চলে গেল, সারা জীবনের চাকরি, 3 জনের টোটাল একসঙ্গে 3, আরেকজনকে শোকজ করেছে, মানে ছুটি, রিটায়ারমেন্টের পর সে 4th পার্সন। কোথায় যাবে? আমি তো কোর্টটা খোলানোই বলে উল্টো দিকের লয়ারও যে আসবে তাকেও হেকেল করবো যে কেন বলেছে যে অ্যাবসকন্ড করছে। সো ইংরেজি কি জানে জানি না, অ্যাবসকন্ডিং মানে দুটো আলাদা। সে আবার অ্যাফিডেভিট করবে অ্যাবসকন্ড করছে, কাকে বলবে তুমি? না এই জায়গাটা তার মানে অরুণাবদা আপনি যা বলছেন তার থেকে দাঁড়ায় আর কি, বিশ্বভারতীতে যেটাকে স্বেচ্ছাচার অনেকেই বলছেন, তার অবসান হবে কি না তা নির্ভর করছে যে এই করোনা পরিস্থিতি, কোভিড পরিস্থিতির পর কোর্টে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে কিনা তার উপর। হ্যাঁ, অনেকটা তাই। কোর্টে কোনো মামলা হচ্ছে না গরিব লোকের। একটা উকিলের জুনিয়র ছেলে মাসে 500 টাকা রোজগার করতে পারছে না। শুধু বিড়লার মামলা হচ্ছে, আর যে কটা মামলা হচ্ছে প্রমোটিং এর মামলা, প্রমোটিং ভার্সেস ল্যান্ডলর্ড, প্রমোটার, এই হচ্ছে মামলা বেশিরভাগ। তাই পুলিশ ইনঅ্যাকশন। হ্যাঁ, তাও কি একজন জাজ শুনলো, সে তো রায় দেবে? সে বললো আজকে আমি পাচ্ছি না, পরের দিন চলে গেল আরেকজন জজ, সে আবার কিছুক্ষণ শোনার পর বললো আরেকজন জজ, এবার তোমার তো উকিলের রোজ মাইনে ফি দিতে হচ্ছে। এই জায়গায় এই সুযোগটা বিশ্বভারতী নিচ্ছে, বিশ্বভারতী নিয়েছে। এবং ছাড়া পাবে না, ও যাবে কোথায়? যাবে কোথায়? আর আরেকটা জিনিস ভাই, এরম আমি দেখিনি, কিছু মনে করো না, পলিটিক্যালি উপাচার্য কোথাও মুভ করছে আমি দেখিনি। তোমার মনে পড়ছে কেউ আছে? রমেন পোদ্দার তাকে রাজ্যসভা, এটা কুন্তল রুদ্র বলছেন, উনি বিশ্বভারতী প্রাক্তনী একজন, ওনার মতে পাঁচিল তোলার মূল কারণ ইটের পাঁচিলে কাঠমানি সব থেকে বেশি, তারের বেলায় অত কাঠমানি পাওয়া যায় না। আরে ওখানে 70 লক্ষ টাকা অ্যালট করেছে নিজেই, সেটা আচ্ছা 70 লক্ষ টাকা ওখানে কার ক্ষমতা আছে অনুব্রত লোক ছাড়া পাঁচিল তুলবে? আমি তো প্রথম দিনই বলেছিলাম, অনুব্রত মানে তৃণমূলের যদি না হয় তাহলে কি করবে? যদি উল্টো দিকে হতো, সিম্পল একটা লোক পাঠিয়ে দিত, কাল তুই যাবি না, কর্মচারীকে বলতো কাল তুই যাবি না, কার কর্মচারীর বুকে পাটা আছে যাবে? যেতে পারতো না। সিম্পল যে ভাই, এখানে আমি হার্ড রিয়ালিটি বলছি যে ভাই যেই করুক পয়সাটা আসুক। আমি বলছি তো, ওই বিদ্যুৎ যা করে দিয়ে গেল পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায়, এত খারাপ কেউ করেনি। আরেকটা প্রসঙ্গে আমি একটু আসবো, এটা গতকালে আলোচনায় আমাদের উঠেছিল। উপাচার্য সম্প্রতি প্রাক্তনীদের সঙ্গে তার বৈঠকে একটা 14 দফা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আবেদন বলেছেন, আবেদন বলে দেওয়া হয়েছে, ওটাতে আসলে প্রায় অনুজ্ঞা বা নির্দেশের মতো বলা হয়েছে, অমুক খাতে 5 লাখ টাকা প্রাক্তনীদের তুলে দিতে হবে ইত্যাদি। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, যেটা কালীমোহন ঘোষের বাড়ি, শান্তিদেব ঘোষের বাড়ি, সেই বাড়িটার সম্পর্কে প্রাক্তনীদের বলেছেন ওটা একটা প্রাইভেট প্রপার্টি, কিন্তু বলেছেন ওই বাড়িটা যাতে বিশ্বভারতী হাতে চলে আসে তার জন্য প্রাক্তনীদের ব্যবস্থা করে দিতে হবে। আমার সম্পত্তি
বিশ্ববিদ্যালয় অধিগ্রহণ করবে, তার জন্য বিদিশা ঘোষকে বলা হয়েছে যে আপনি আপনি এটা করে দেবেন। এটা কি সম্ভব? ও তো কিছুই জানে না, আমি বললাম তো, যা বাচ্চা কেউ বলে, কাগজে বিবৃতি দেয় যে আপনাদের মশাই টাকা দিতে হবে, কেউ বিবৃতি দেয়। প্রেসিডেন্সি কলেজে আমরা এতদিন পড়েছি যে ডোনেশন তো অনেকে দিয়েছে, তাদেরকে বলেছি, বলা হয়েছে যে দিতে হবে। একটা ভাইস চ্যান্সেলর বলছে, অন্য কেউ না। আমাদের অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলে টাকা দিতে হবে, নতুন ছেলে আসবে একটা ঘর তুলবে, প্রেসিডেন্সিকে সাহায্য করতে হবে। দ্যাটস ওয়ান থিং। একটা সরকারি ক্ষমতায় থেকে সরকারের কোনো অফিসার বলতে পারে মশাই টাকা দিন? সিম্পল। সরকারের কোনো অফিসার বলতে পারবে যে ভাই আমার সামনেটা, সরকারের রাইট আছে, সামনেটা ভেঙে গেছে, আপনারা টাকা দিন, আমি তৈরি করব? যারা প্রাক্তন কর্মচারী আছে হবে? এর বললাম তো বেসিক সেন্স নেই ভাইস চ্যান্সেলর হওয়ার। এবং আমি বলছি এখন কোনো স্টুডেন্ট যায় না, স্টুডেন্ট যায় না। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, বলুন। এই বাড়িটা আমি একটু বলে নিই আর কি। গতকাল আলোচনাতে এসেছিল, এই প্রাক্তনীদের সঙ্গে আলোচনায় উপাচার্য প্রথমেই বলেছে, তারা যখন বিশ্বভারতী ঐতিহ্য, রবীন্দ্রনাথ এই সমস্ত প্রসঙ্গ তুলেছিলেন, তখন ভিসি প্রথমেই বলেছে ওগুলো হচ্ছে ইতিহাস, হতে আমার আগ্রহ। পরবর্তীতে আলোচনায় বেরিয়ে আসে যে ইতিহাসে আগ্রহ থাকলেও ভূগোলে ওনার খুব বিশেষ আগ্রহ আছে। ওই যে পেলে ওই 2 বিঘে প্রস্থ বিঘে সমান হইতো টানা, সেই জমিদার বাবুর যেমন ভূগোলে আগ্রহ ছিল, সেই ভূগোলে খুব আগ্রহ আছে। এইটা নিয়ে আপনি যদি বিস্তারিত বলেন। আমি একটু বলি। হ্যাঁ, আমি বিস্তারিত বলতে পারবো না, কিন্তু এই ভূগোলের আগ্রহটা সম্পর্কে বলছি যে এক হচ্ছে যে আমি এই প্রথম কোনো মানে ভিসি মানে ভাইস চ্যান্সেলরকে শুনছি যিনি বিশ্বভারতী মানে রবীন্দ্রনাথের বিশ্বভারতীর ইতিহাস সম্পর্কে অনাগ্রহী। যাই হোক, সেটা আমাদেরই দুর্ভাগ্য যে আমরা এনাকে 5 বছরের জন্য পেয়েছি এই মানে এইখানে এই দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আমি 2-3টে বিচ্ছিন্ন ঘটনা বলবো। এক হচ্ছে আপনি আমাকে ভূগোল সম্পর্কে বলতে বলেছেন, তো আমার ওখানে একটা বিনীত প্রশ্ন হচ্ছে যে উনি যে এখানকার এই ভূগোলটা সম্পর্কে এত আগ্রহী, তার তো দুটো দিক হতে পারে। মানে এই পাঁচিল বানানোর কথা বলছি, সেটা হচ্ছে এক হচ্ছে নিরাপত্তা, 2 হচ্ছে জমির ডিমার্কেশন। মানে বিশ্বভারতীর যে জমি, সেই জমিগুলির যেন সঠিক ডিমার্কেশন হয়, এটা কারোর ইচ্ছে করতেই তো পারে। যদি এখানকার ভিসির মনে হয় যে হ্যাঁ সেই ডিমার্কেশন গুলো ওনার চাইতে পারেন, কিন্তু সেই চাইবার প্রথমত একটা আলোচনা সুলভ মানে পরিসর থাকার কথা, যেখানে উনি বাকিদের সাথে আলোচনা করতে পারতেন। উনি সেই ডিমার্কেশন গুলো কিরকম করে বানাবেন তার একটা আলোচনা হতে পারতো, তার একটা রুচিশীল একটা নিশ্চয়ই প্রসিডিওর থাকতে পারতো, এবং সেটার মানে সেটা থেকে একটা যে পদ্ধতিটা বেরিয়ে আসতো সেটা ডেফিনেটলি 11 ফিট উঁচু একটা কংক্রিটের পাঁচিল থাকতো না। 1 2 হচ্ছে যদি তাই হয়ে থাকে, যদি এটা উনি শুধু ডিমার্কেশনের জন্যই করে থাকেন, সেটা তো একরকম বললাম। আর যদি উনি সিকিউরিটির কথা ভেবে থাকেন, তো সিকিউরিটি নিরাপত্তার কথা কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলছি, আজকের দাঁড়িয়ে 2020 সালে দাঁড়িয়ে নিরাপত্তার কথা আমি ফেলে দিতে পারবো না। এখানে ছোট ছেলে মেয়েদের হস্টেল আছে, বড় মেয়েদের হস্টেল আছে, এখানকার এখন জনবহুল বসতি অনেক বেশি গাড়ি ঘোড়া চলে এখানে। এই সবটাকে মাথায় রেখে এটা খুব ঠিক কথা যে আমাদেরকে এর সিকিউরিটির কথা ভাবতেই হবে। যদি কর্তৃপক্ষ এর সিকিউরিটির কথাও ভেবে থাকেন, তাহলে আলোচনা সাপেক্ষ নয় কেন সেটা? এবং সেখানে এই যে একটু আগে আমি কুন্তল রুদ্রর একটা কমেন্ট পড়েছি, এখানেই লেখা ছিল যে পাঁচিল অনেক বেশি মানে কি বলবো, মানে পাঁচিলে অনেক বেশি টাকা পয়সার মানে আমদানি রপ্তানি আছে রাদার দ্যান বেড়ার তুলনায়। এই কথাটা ঠিক আছে, আমরা সবাই একটু আমরা হাসলাম হয়তো, কিন্তু শুধু হাসিতে তো এটা ফুরিয়ে যায় না। এই কথাটা উঠছে মানেই এখানে একটা ট্রান্সপারেন্সির অভাব হচ্ছে, এবং এই ভিসি ট্রান্সপারেন্সির অভাব হচ্ছে এটা জেনেও কিছু অসুবিধা হচ্ছে না ওনার। মানে উনি এটা অলমোস্ট এটা চাপিয়ে দিচ্ছেন যে হ্যাঁ আই নো দ্যাট ইট ইজ নট ট্রান্সপারেন্ট, বাট স্টিল ইট উইল বি ক্যারিড অন। এই অ্যাটিটিউডটা আমার খুব অবাক লাগছে। এই অ্যাটিটিউডটাতে আমি এটা বুঝতে পারছি আমরা প্রতিদিন কিরকম মানে আমাদের এক্সিস্টেন্সটা কি নিরর্থক হয়ে যাচ্ছে। মানে আমরা তো এখানকার প্রাক্তনী, আমি না আরেকটা জিনিস বলি তোমায়, সুদীপ্ত, সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, হাইকোর্টের উচিত ভাই সুপ্রিম কোর্টে রেফার করে দেওয়া। এবং জমিটা কিন্তু বিশ্বভারতীর ব্যক্তিগতভাবে না, এটা আইন অনুযায়ী হয়েছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জমি বা যার হোক, ঠিক আছে, তাদেরও কিছু বক্তব্য থাকতে পারে। তো আইনটাই কেউ দেখলো না, বিশ্বভারতী আইনটা কি কেউ দেখলো না, রায় হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এবার পৌষ মেলা, আমি ঠিক জানি না, আমি ঠিক আপনাকে জিজ্ঞেস করছি, বিশ্বভারতী বোধহয় সম্ভবত পার্লামেন্টে অ্যাক্ট দ্বারা প্রতিষ্ঠিত না, আলাদা? তাই তো হ্যাঁ,
পার্লামেন্টের অ্যাক্টে। এবার পৌষ মেলা, পৌষ তার মানে তার মেলাটা কোথায় স্ট্যাটাস আর হবে? কি অন্য বিশ্ববিদ্যালয় থেকে তো আলাদা বটেই। হ্যাঁ, এবার পৌষ মেলা তুমি করতে ভাবুন পৌষ মেলা কোথায় হবে? রাজ্য সরকার বলেছে করবে, কোথায় করবে? তুমি তো ঘিরে দিলে। আবার যদি সুপ্রিম কোর্টে তুমি হেরে যাও তাহলে পুরো ভাঙতে হবে। এই টাকাটা কে দেবে? এই টাকাটা কে দেবে? কিছু তো ওয়েট করা উচিত ছিল। 15 দিন, ভাঙার 20 দিন, গড়ার 1 খেলা। মাস 2 মাস ওয়েট করলে কিছু হতো না? অপেক্ষা করলে কি 1 বছর 6 মাস অপেক্ষা করতে কিছু হতো না? পাঁচিল তুলে দিল, বেড়া তার তুলে দিল। তা আমাদের একটা ভুল হয়েছিল, ওরা 6 ফুট করে পাঁচিল তুলতে গেছিল, ওটা বেআইনি। আমি একটা বোকার মতো একটা কোথায় বলে দিয়েছি যে 4 ফুটের ওপর তোলা যাবে না। এই ওখানে দুজন বিচারক ছিল, তারা ধরে ফেলেছে, বলছে না 4.25 ফুট আর উপরে কাঁটা তারে বেড়া দেওয়া হবে। এবার গভর্নমেন্ট করছে। এবার যে মুহূর্তে দেখলো যে গভর্নমেন্ট বললো আমি করবো কি করবো না, বললো সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। সেন্ট্রাল গভর্নমেন্ট করবে, কার ক্ষমতা আছে বলার? বিদ্যুৎ বাবু কি করে বললেন? আরএসএস বলে তো যে সেন্ট্রাল গভর্নমেন্ট করে দেবে মেলা। হ্যাঁ, মমতা ব্যানার্জির কোনো লোক বলতে পারবে যে রাজ্য সরকার করে দেবো? মানে যে কোনো একটা লোক এসে বলে দেবে যে ধরো প্রেসিডেন্সির প্রিন্সিপাল বলে দেবে যে রাজ্য সরকারের মেলা হবে প্রেসিডেন্সি কলেজে? বলতে পারে না। এর এই বেসিক সেন্সটাই নেই। রংবাজি করছে, রংবাজি চিরকাল রংবাজি করেছে, এখন রংবাজি। এই জায়গাটা আমি অন্য সেন্সে নেবেন না। আমি খারাপ কথা বলি কেন, এই কটু কথাগুলো বলি যাতে কটু কথা ঠিক জায়গায় হয়। ওই যে ঘুরিয়ে ফিরিয়ে বললে না ঠিক বলা যায় না। আজকে কোথায় নামিয়েছে বলুন তো বিশ্বভারতী খবরের কাগজে নিউজ হচ্ছে, শিক্ষা দীক্ষা নিয়ে নয়। কেউ ডক্টরেট পেয়েছে, দুর্ধর্ষ কাজ করেছে, ওই নোবেল লরিয়েট এর নাম বলেছে অসীম বলে, ওই প্রেসিডেন্সির যে ভদ্রলোক, হ্যাঁ, তার নাম বলেছে নোবেল প্রাইজ পেতে গিয়ে। হ্যাঁ, সে সম্বন্ধে কিছু বলছে না। এটা এটা একটা ইন্টারেস্টিং লাইন অফ আর্গুমেন্ট। অরুণাবদ, আপনি কিছু বলবেন কিনা আমি শুনি, তারপরে বিদিশার কাছেও যাব। সীমান্তে যদি কাঁটাতারে বেড়া থাকতে পারে তাহলে বিশ্বভারতীতে কেন নয়? বোঝো বোঝো। আচ্ছা, বিশ্বভারতী সিম্পল, তুমি কত খরচা করছো? আমি 2 আমি কোটি 1.5 আমি কোটি আমি 2.5। জানি না, আমি জানি না, আমি বুঝতেও পারছি না আশিস বাবু কি এটা ব্যঙ্গ করে বলছেন না সিরিয়াসলি বলছেন। কারণ না এটা সিরিয়াসলি বললে সিরিয়াসলি উত্তর দিতে হয়, ব্যঙ্গ করে বললে আচ্ছা, অন্যভাবে উত্তর দিতে হয়। না না, জানি না কিভাবে সেটা বলছেন। ব্যঙ্গ করেই বলেছেন আমার মনে হয় না। আচ্ছা আচ্ছা, ওইখানে যে পৌষ মেলার মাঠ আছে, তুমি এত কোটি টাকা খরচা করছো, আচ্ছা কটা গার্ড গার্ড লাগবে? 10টা, 7টা, 8টা? ওটাকে ঘিরে রাখতে গার্ড লাগবে, জাস্ট রাতে পাহারা দেবে। সকালবেলা তো সবাই দেখছে কি হচ্ছে না হচ্ছে। তো কত 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 টাকা খরচ হতো, সেটা গার্ড দিতে পারতেন, গার্ড আটকে দিতে পারতেন। এই জায়গাটা ভাবতে হবে। আমি বলছি তো পশ্চিমবঙ্গের, আর দেখবেন বিজেপির একটা পিকুলিয়ার হয়ে গেছে, কোনো যুক্তিভুক্তি নেই। বিহারের নির্বাচন হচ্ছে, পাকিস্তান নিয়ে আলোচনা। পাকিস্তানে আমাদের চেয়ে আমাদের চেয়ে ওদের অর্থনৈতিক উন্নতি হয়ে গেছে, এইটা নিয়ে আলোচনা বলতে হবে। আচ্ছা এটা তো আচ্ছা, আমি এই ভদ্রলোক উত্তর দিয়েছেন, আশিস বাবু উত্তর, উনি সিরিয়াসলি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন যে সীমান্তে স্বাভাবিক যদি কাঁটাতারে বিজেপির বেড়া লোক, থাকতে পারে বিশ্বভারতীতে কেন নয়? স্বাভাবিক বিদিশা একটু স্বাভাবিক। বলে রাখি, তারপর অন্যবত আপনার কাছে না আসছি বিষয়টা স্বাভাবিক নিয়ে। না, তার মানে ধরে নিতে হবে। 1 মিনিট, ওনাকে একটু উত্তর দেওয়া দরকার। তার মানে বিশ্বভারতীর লোকগুলো পাকিস্তানি বা বাংলাদেশি? কাঁটাতার দেওয়া মানে কি ও দেশের লোক যাতে এখানে না ঢোকে, তাই তো? বেআইনি ভাবে। এবার আমি অরুণাভ ঘোষ বিশ্বভারতীতে গেছি, আমি বেআইনি হয়ে গেলাম? হ্যাঁ, আর যেখানে বাড়ির সামনে লোক রেগুলার জন্ম থেকে দেখে আসছে মাঠ, আর কাঁটাতার দেবে কেন? কাঁটাতারটা দেবে কেন? হ্যাঁ, এটা তো মজার ব্যাপার। আমার মনে আছে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে প্রেসিডেন্সি কলেজে বাইরের ছেলেরা খেলতে আসতো, সিদ্ধার্থরা এলো, আমার বিক্ষোভ দেখালাম, কেন হবে? বললো মাঠ খালি থাকলে বাইরের লোকও খেলবে। সিদ্ধার্থরা আমাদের বলছিল, আমি নিজে প্রেসিডেন্সি কলেজের ছাত্র হয়ে, সিদ্ধার্থরা নিজে বলছেন, আমি নিজে ছাত্র হয়ে বলছি, মাঠ খালি থাকলে বাইরের ছেলেরা খেলবে, মাঠ ফাঁকা থাকবে। কাঁটাতার, কাঁটাতার নিজের বাড়ির চারদিকে দিন না, যিনি লিখছেন তিনি তার বাড়ির চারদিকে কাঁটাতার দিয়ে দিন, গেটে কেউ ঢুকলেই ছিঁড়ে ছিঁড়ে যাবে। আমি একটু বিদিশার বক্তব্য শুনে এই বিষয়ে, যে সীমান্তে কাঁটাতারে বেড়া থাকতে পারলে বিশ্বভারতীর চারপাশে থাকবে না কেন? আমার এটা বলতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে, যে যতই সিরিয়াসলি বলুন না কেন। না, এই যে আমি কিন্তু একটা অভিমত দেখছি শান্তি শুরুই করেছিলাম যে হ্যাঁ। আমার কাছে এটা দুটো বিষয়, দুটো জায়গা আছে, সেই দুটোকে কিন্তু কর্তৃপক্ষ যদি গুলিয়ে ফেলেন বা একটার দোহাই দিয়ে যদি আরেকটা করেন, তাহলে সেইটা আমার মানে সেইখানটাতেই আমার অসুবিধা এবং আপত্তি। মানে যদি সিকিউরিটির প্রশ্ন হয়, মানে সেটা হতেই পারে, যেমন ধরুন উত্তরায়ণের চারপাশে
তো রীতিমতন সত্যি সত্যি কাঁটা, যদিও এখনো এরকম 11 ফুট উঁচু দেওয়াল নেই, কিন্তু রীতিমতন ডাবল মানে ফেন্সিং আছে এবং কাঁটা তার আছে, মানে রীতিমতন একটা মানে ঠিকঠাক বেড়া আছে, যে বেড়াটা বাঞ্ছনীয়। কেননা উত্তরায়ণে এখনো পর্যন্ত নোবেল হারিয়ে যাওয়ার পরেও আরো অনেক নথি আছে, অনেক দুষ্প্রাপ্য ছবি আছে, যেগুলো একবার চলে গেলে কোটি কোটি টাকা দিয়েও আর কোনোদিন পাওয়া যাবে না। এবার সেইগুলোকে রক্ষা করার দায়িত্ব কার? এটা তো কর্তৃপক্ষেরই দায়িত্ব। ফলে সেখানে বেড়া দেবেন কি দেবেন না, সেটা কত উঁচু বেড়া দেবেন সেটা তারই ভাবার কথা। কিন্তু যে জায়গাগুলোতে মানে ওই যে আমি যেটা বলছিলাম যে মানে লাইন অফ ডিমার্কেশন টুকু হলেই যথেষ্ট হয়, সেখানে যখন আমি দেখি যে একটা বিশাল উঁচু কংক্রিটের পাঁচিল তৈরি হয়, ওই যে ইট কাঠ চুন বালি সিমেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে, এবং যেগুলো ইনভলভ করে আরো অনেক অন্যান্য ট্রান্সপারেন্ট নয় মানে অস্বচ্ছ বিষয়কে মানে ইনভলভ করে যেগুলো তৈরি হয়, তাতে যেটা আখেরে হয়েছে যে দুটো উঁচু উঁচু দেওয়াল হয়তো তৈরি হয়েছে, তার মাঝখানে যে পরিসরটা, সেখান দিয়ে হস্টেলের ছাত্রীদেরকে হস্টেলে ফিরতে হয়, হস্টেলের ছাত্রীদের মাকে বা গার্জেনকে তাকে হয়তো নিরাপত্তাহীন ভাবে হস্টেল থেকে বেরোতে হয়, দোকানপাট যেতে হয়, স্বাভাবিক জীবনের ছন্দটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় দেওয়াল উঠেছে, অথচ ভাবা হয়নি। তোমায় সুদীপ্ত, তোমায় একটা কথা বলি, প্রেসিডেন্সি কলেজে তুমি তো ছাত্র। উনি শেষ করে দিন, অর্ণবদা উনি শেষ করে দিন প্লিজ, উনি শেষ করে দিন, কথাটা বলছি উনি শেষ করে দিন। এটা খুব পরিষ্কার জানতে চাই, এই প্রশ্নটাই আমার আছে যে কোনখানটা নিরাপত্তার জন্য করা হয়েছে আর কোনখানটা ডিমার্কেশনের জন্য করা হয়েছে। এই ডিমার্কেশনের জন্য এই মানে এই উঁচু পাঁচিল, মানে অনর্থক এই উঁচু পাঁচিলটা আমার কাছে মানে মানে শুধু বুঝতে পারছি না এমন নয়, বলা উচিত যে কিছুটা বুঝতে পারছি যে আর কি কি কারণে এটা হচ্ছে, মানে সেটা মানে প্রায় কিছুটা বুঝতে পারছি। এই তো অরুণাবুদা এতক্ষণ ধরে যতটা বুঝিয়েছেন তাতে আর খুব বেশি কিছু বুঝতে আমার বাকি নেই। না, আমি একজনের মন্তব্য দেখছি, প্রাক্তন হিসেবে বিশ্বভারতীর আমাদের যে আবেগ আছে তার ছিটে ফোটাও ভিসির মধ্যে নেই। যাই হোক, তুমি তো প্রেসিডেন্সিতে পড়তে, আমাদের প্রেসিডেন্সি কলেজে একটা চলনই ছিল যে বয়স্ক যারা 50, 60, 70 পার হয়ে গেছে, আমি এখন 67, এরা গিয়ে আড্ডা মারতো। তখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, আরে বাবা কোথাকার লোক এসেছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর এসেছে, আড্ডা বললো, এই চা খাওয়া। হ্যাঁ, সে কয়েকটা অশ্লীল ভাষা বললো, ভাষার জন্য না, সেটা নিজেকে ওই ওই সময় তারা ছাত্র ছিল সেটা করতে চাইতো, সেটাকে প্রেসিডেন্সি কলেজে বন্ধ হয়ে গেল। আজকে তুমি বলো তো প্রেসিডেন্সি কলেজ তুমি যাও না, আমি যাই, কেউ যায়? পিছন দিয়ে যারা যায় তারা এই অ্যালামনি অ্যাসোসিয়েশনে যায়, কেউ যায় না। ওই পরিস্থিতিটা নষ্ট হয়ে গেছে। আমি একদিন বলছিলাম, ছিল প্রেসিডেন্সি কলেজ, হয়ে গেছে প্রেসিডেন্সি জেল। জেল ঢুকতে গেলে দাও, ঢুকতে পারবে না, ক্যান্টিনটা উঠে গেল। এই যে এক একটা ইনস্টিটিউশনের এক একটা আলাদা থাকে। স্কটিশ চার্চ কলেজ, এটা একটা আলাদা রেফারেন্স আছে। হই হই করে আমরা কলেজে স্কটিশ চার্চ কলেজে যেতাম, মৌলানা আজাদ কলেজে যেতাম। এরা কিন্তু বিশ্বভারতীর ছাত্রের মানে মেধাতে কম না, মৌলানা আজাদ কি গোয়েঙ্কা যেতাম। তো এটা কি বলবো আর কি বলবো এখন অরুণাবদা এবং বিদিশা, আপনাদের দুজনকেই বলছি, শিক্ষার একটা যে বিষয়, একটা শিক্ষা তো শুধু কতগুলো ফর্মুলা, ইকুয়েশন, থিওরি নয়। শিক্ষা তো সব মিলিয়ে একটা সংস্কৃতি, শিক্ষা হচ্ছে সব মিলিয়ে একটা দর্শন। সেখানে এই বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে কোনো বাধা থাকবে না, এটা কিন্তু পৃথিবীর বহু জায়গাতেই অনুসরণ করা হয়। বিশ্বের বহু শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেখানে যারা গেছেন তারা সকলেই জানেন, সেখানে ঢুকতে গেলে কিন্তু কোথাও কোনো পরিচয়পত্র দেখাতে হয় না, পাসপোর্ট দেখাতে হয় না, এমনকি ক্লাসের ভিতর পর্যন্ত হেঁটে চলে যাওয়া যায়। যদিও সেখানে যে ধরনের পণ্ডিতরা পড়ান, যেখানে পড়ান, সেখানে হেঁটে চলে যেতে সাহস আমাদের মতো মূর্খদের হয় না। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, বিশ্ববিদ্যালয়ের দর্শন। সেই দর্শনটাকে লঙ্ঘন করা হচ্ছে, সেটা বোধহয় একটা খুব গুরুতর জায়গা বলে আমার মনে হয়। আপনাদের কি মনে হয়? আচ্ছা, তুমি বলো তো, বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনে বিশ্বভারতী, আচ্ছা ওকে একজন ইয়েকে দেখলাম, হেডকে দেখলাম, সে মানে ভিসি, সে দারুণ জ্ঞানের চর্চা করেছে, বাংলা ভাষায় করেছে। আরেকজন বললেন না, উনি বাংলার সঙ্গে ইংরেজি ভাষা মিশিয়েছিলেন, কিভাবে সমন্বয় ঘটিয়েছিলেন, এটা আলোচনা হতে পারে। এই বিদ্যুতের সম্বন্ধে কি আলোচনা হবে? উনি লাঠি সোটার দারোয়ান হয়েছিলেন। এক একজনের আইডিয়া তো থাকবে, কে দারোয়ান ছিল, দারুণ দারোয়ান। হ্যাঁ, যেটা বলছি না, যে
ওই সৈন্য বললো সীমান্তে কাঁটাতারের বেড়া, ওখানে সৈন্য থাকে, সৈন্য থাকে, সৈন্য রাখা থাকে। এখানে ইয়েতে কাঁটাতারের বেড়া দিয়ে কাকে আটকাচ্ছ? আমরা বিদেশি? হ্যাঁ, তো এই জায়গাটা যাই হোক খুব খারাপ করেছে। বিদ্যুৎ আমাদের কলেজের ছিল, আমি ইয়ে করতে বলবো না, খুব খারাপ করেছে। আর একদমও আরএসএস, আরএসএস আগে আমাদের সময় ছাত্র পরিষদ করতো, তারপর ৭৭ আমরা হেরে গেলাম, সিপিএম এ ঢুকে গেল ফরওয়ার্ড ব্লকে, ওই ব্যানার্জি ইয়ে ছিল মন্ত্রী, এখন আরএসএস করছে। যাই হোক, বর্তমানে পরিস্থিতিতে ফিরে আসি আমরা। হ্যাঁ বিদিশা, আপনি কিছু বলছিলেন না, আপনি কথাটা শেষ করুন। আমি বলছি, আমি না অরুণবাদা বলে নিন, তারপর বলছি। না না, আমি আমার বলা হয়ে আর কি বলবো, তো ভিতরে রাগ হচ্ছে, সে বলে দিল। না না, একটা লোক না না বলছে, শোনো, যে সাভারকার বেরিয়েছিল খুব বুদ্ধিমানের মতো, চোরেরা বুদ্ধিমান হয়তো, সে সারেন্ডার করলো, বলো সারেন্ডারটা একটা টেকনিক ছিল, ওই জানলো, আর কেউ জানলো না। ওকে সাভারকার বলে গেছিল কানে কানে, তোকে বলছি টেকনিক আছে। কার সঙ্গে কথা বলবো? আমি সাভারকারকে বাজে বলছি না, ধরো 10 বছর একটা লোক জেলে ছিল, তার প্রতি আমার শ্রদ্ধা আছে। 10 বছর চারটিখানি কথা না। গণেশ ঘোষ 16 বছর জেল কেটেছিল। হ্যাঁ, এদের আছে, ঠিক আছে, সে সেন্সে আমি বলতে পারি। কিন্তু বেরিয়ে আসার গল্পটা ইওলজাইজ করা, ভাই উনি বেরিয়েছিলেন কত বুদ্ধিমান, বাদ বাকিরা সব বোকা ছিল, আর স্বাধীনতা সংগ্রামী বোকা ছিল, আর লিখছে আনন্দবাজার পত্রিকায়, আর তারপর তো ষষ্ঠী পুজো করে দিয়েছে। আমি কোনো পত্রিকার বিষয়ে যেতে চাইছি না, কিন্তু ওই কৌশলে বেরিয়ে এসছেন বলে যে তত্ত্বটা, সেটা ওখানে উনি একা নয়, কিন্তু এই তত্ত্বটা, এই কথাটা কিন্তু এখন আরো অনেকেই বলছেন। এই তত্ত্বটা পরে তো প্রশ্ন উঠে যে সেই কৌশলটা কাজে লাগিয়ে হলো না। চোরকে ধরলে তো বলে পেটের দায়ে করছি, একটা কজ থাকে, একটা। আমি বলছি না, সাভারকারের পড়া যে আশিস নন্দী বলেছে যে ওর প্রতি যা অত্যাচার হয়েছে, আশিস নন্দী ওর এগেনস্টে, কিন্তু বলেছে ওর প্রতি যা অত্যাচার হয়েছে সেখানে যে কোনো মানুষ সুইসাইড করে ফেলতো ইয়েতে, আন্দামানে। সে বেরিয়ে গেছে, এগুলো বলুক, পড়াশোনা না করে যা পাচ্ছে বলে যাচ্ছে। হ্যাঁ, উনি খুব মানে খুব এবার আমরা বিদিশা কিছু বলছিলেন, সেটা শুনি আমাদের প্লিজ। বিদিশা বলুন আপনি। না, আমার জাস্ট আরেকটা একটাই কথা বলার, মানে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা একটু শেয়ার না করে পারছি না। মানে এখানে কেউ একজন কমেন্ট করছেন, উদয়ন বন্দ্যোপাধ্যায়, মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি সবটাই গেছে, বুঝতে পারছি। দেখুন, এই ব্যাপারে আমি জাস্ট আমি এবারের যে 22শে শ্রাবণের মন্দির, সেই মন্দিরে যাওয়ার আমার সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, কারণ আমি গিয়ে কিন্তু আমার অভিজ্ঞতাটা মানে একেবারেই ভালো হয়নি। মানে আমি লকডাউন ছিল, তা সত্ত্বেও মন্দিরে না গিয়ে পারিনি। আমি এখানকার প্রাক্তনী, সুতরাং অন্যান্যবার পারি না, অন্যান্যবার স্কুল থাকে, এবারে ছিল, তাই জন্য মন্দির, আমাদের এই যে মন্দির নিয়ে যে কথাটা বললাম না, এই মন্দির আমরা মন্দির বলেই অভ্যস্ত, যদিও আমরা গেছিলাম উপাসনা গৃহে, আমি জানি, মানে কিন্তু আমরা মন্দির বলতে এই উপাসনা গৃহকেই মনে করি। হয়তো রেগুলার বেসিসে এরকমই বলা হয় যে 22শে শ্রাবণের মন্দির, কিংবা ধরুন কৃষ্ণোৎসবের মন্দির, এরকম ভাবেই আমরা রেফার করে থাকি। এবার ভুল ঠিকটা আমি বলতে পারবো না, সত্যি কথা বলতে কি ঠিক শব্দটা ডেফিনেটলি উপাসনা গৃহ। যাই হোক, সেই উপাসনা গৃহে যখন উপাসনা শুনতেই গেছিলাম রবীন্দ্রনাথের তিরোধান দিবসে, তার অভিজ্ঞতা আমার খুব একটা ভালো হয়নি। মানে সেটার গিয়ে পৌঁছে আমার সত্যি মনে হয়েছিল যে এখানে কি ঠিক হচ্ছে, মানে চাটা নেই, নেহাত চায়ের কাপগুলো নেহাত নেই, একেবারেই চায়ের মজলিসি আড্ডার মতন মনে হয়েছিল। কয়েকটা রবীন্দ্রনাথের গান হয়েছিল, মন্ত্রপাঠ হয়েছিল, এইটুকু ব্যতি রেখে বাকি যেটা হচ্ছিল, মানে আমি তো এটা বুঝতেই পারলাম না যে এখানকার মানে এখানে যে কোনো একটা মন্দিরে, আপনাদের অভিজ্ঞতা থাকলে আপনারা নিজেরাই জানবেন যে সেদিনের যিনি আচার্য তিনি সেটা কন্ডাক্ট করেন, তিনিই বলেন, মানে গান তার ইশারাতে গান শুরু হয়, তারপরে তিনি বক্তব্য রাখবেন, তারপর তিনি পাঠ করবেন, বা তারপরে তিনি তার মতন করে এটা করবেন। সেদিন যিনি উপস্থিত থাকুন তিনি সেদিন দর্শক। মানে আমি এটাই মনে করি যে সেদিন যদি সেখানকার ভিসি সেদিন সেই মন্দিরে উপস্থিত থাকেন, তাহলে এটাই ডেকোরাম যে সেই ভিসিও আমারই মতন সেখানকার দর্শক থাকবেন। আমি কিন্তু সেদিন ওনাকে দর্শক আসনে পাইনি, ইনফ্যাক্ট আমি ওনাকে অলমোস্ট তার একটা প্রেসিডেন্টের মানে আসনে পেয়েছিলাম। সেটাই আমাকে খুব অবাক করেছিল যে দুজন আচার্য বসে আছেন নাকি মন্দিরে, এটাই আমাকে বেশ অবাক করেছিল। আর তারপর সেখানে কি আচার্য করা হয়েছিল, কাকে থানার ওসিকে আচার্য করা হয়েছিল? হ্যাঁ, এরকমও কোনো মন্দির হয়েছিল নাকি, সেখানে থানার ওসি আচার্য হয়েছিলেন। আমি যদিও সেই মন্দির অ্যাটেন্ড করিনি, সেটা আরেকটা কথা। আমি শুনেছি যে উনি নাকি মন্দির পুরো বিষয়টাকেই শান্তিনিকেতনে এতকাল ধরে যেভাবে মন্দিরের মানে মন্দিরটা হয়ে এসেছে, বা যে
যে জায়গাটা যেভাবে হয়ে এসেছে, যেটাকে যে অনুভূতিটাকে ধরে মন্দিরটা হয়েছে, সেই জায়গাটাই নাকি উনি একটা র্যাডিক্যালি পরিবর্তন এনেছেন, একটা অভিযোজন করেছেন, এরকম একটা ওনার ধারণা হয়েছে আর কি। মানে উনি সেই ধারণা বশবর্তী হয়ে উনি মনে করেছেন সব টিচার, উনি আজ্ঞা জারি করেছেন যে প্রত্যেককে মন্দির আসতে হবে, এটাকে বাধ্যতামূলক বোধহয় ছাত্রছাত্রীদের জন্য তো বটেই, শিক্ষক শিক্ষিকা এবং বাকি কর্মীদের জন্য বোধহয় বাধ্যতামূলক করেছেন। আমি এগুলো সবই শুনেছি। আর আমাদের জন্য আমি তো শুনলামই, এই গত মানে সাম্প্রতিককালে যে প্রাক্তনীরা ওনার কাছে গেছিলেন, তাতে তো উনি যেভাবে কথাটা বলেছেন যে আপনারা কি মন্দিরে আসেন, মানে অর্থাৎ আপনারা যদি মন্দিরে আসাটা কনফার্ম করতে পারেন তাহলেই একমাত্র আপনাদের সঙ্গে বাকি কথা বলা যায়, আর নচেত নয়। এবার প্রাক্তনী তো শুধু শান্তিনিকেতনে, আমরা খুব কয়েকজন মানুষ শান্তিনিকেতনে আছি, এরকম আরো অনেক হাজার হাজার প্রাক্তনী ছড়িয়েছেন গোটা বিশ্বে। তো তারা কোথায় মন্দিরে আসবেন, আর তারা কিভাবেই বা মন্দিরে আসবেন? সেটা তো জায়গাই নয়, মন্দির তো তার নিজস্ব প্রাণের জায়গা, সেই প্রাণের টানেই তারা আসবেন, তারা আসেন, তারা এর পরেও এসে থাকবেন, এটা নিয়ে কোনো কথাই হচ্ছে না। আমি আরেকটা ছোট্ট ঘটনা, যদি মানে সময় থাকে আমি জাস্ট এটা উল্লেখ করব, এটা আমার নিজের মানে অভিজ্ঞতা। আমি কিছু মানে খুব বেশি কিছু মানে যেটুকু দেখেছিলাম সেটুকু বলছি, কেমন? আমি এই শীতকাল মানে ধরুন এই 2020 জানুয়ারি মাস বা ডিসেম্বরের শেষ বা জানুয়ারি মাস, সম্ভবত জানুয়ারি মাস, শীতকাল, কারণ এইটুকু আমার মনে পড়ছে। আমি এমনি ওই এই যে শ্রীনিকেতন শান্তিনিকেতন যে রোডটা, সেটা দিয়ে আমি হেঁটে হেঁটে হাঁটছিলাম সন্ধে নাগাদ। আমি হঠাৎই দেখি সেই তারিখটা কোনো বিশেষ কোনো তারিখ নয়। জেনারেলি দেখুন, শান্তিনিকেতনের এতকাল ধরে বাস করছি তো, নিজে ছাত্রীও ছিলাম, ওই মোটামুটি আলোকসজ্জার দিন, কবে ছাতিমতলায় আলোকসজ্জা হয় সেই দিনগুলো মোটামুটি মুখস্থ আছে আমাদের। আমি ওরকমই একটা স্ট্রে দিনে হঠাৎ আলো দেখেছিলাম, ছাতিমতলায় দেখলাম মোমবাতির আলো সাজানো আছে, আলোকসজ্জা করা আছে। তো একটু অবাক হয়েছিলাম, আর একটু এগিয়ে গেছিলাম, আর একটু এগিয়ে তারপরে দেখলাম মন্দিরের সামনে, কাঁচ মন্দিরটার সামনে, অর্থাৎ উপাসনা গৃহটার সামনে একটা বড় জটলা। তো আমি, আরো কয়েকজন চেনা অচেনা মানুষজন ছিলেন, কিন্তু আমি তার মধ্যেও চিনতে পেরেছিলাম যে আমাদের ভিসিও ওখানে ছিলেন, হতে পারে উনি ছিলেন, ওনার সঙ্গে মানুষজনের কথাবার্তা হচ্ছিল। কিন্তু আলোটা দেখে আমার একটু প্রশ্ন ছিল, আমি বাড়ি ফিরে এসেছিলাম, এবং ফিরে এসে আমি জায়গা কোনো কাউকে ফোন করে জানতে চেয়েছিলাম যে আজকে আলোকসজ্জা কেন হয়েছে। তাতে আমি এটা জেনেছিলাম, এই উত্তরটা কিন্তু আমি জেনেছিলাম, যে সেদিন এই আলোকসজ্জা ভিসির সঙ্গে আরো কিছু মানুষ সঙ্গে করে এসে এই আলোগুলো ছাতিমতলায় দিয়েছিলেন। তার কারণ হচ্ছে, তার কিছুদিন আগে নাকি ভিসির উপর একটা এসেছিল, একটা চার্জ এসেছিল, যে মেলার সময় কোনো অশালীন আর কি, মানে অ্যাসল্ট বা এরকম কিছু, মানে উনি এরকম কিছু ঘটিয়েছেন, এরকম একটা চার্জ এসেছিল। সেই চার্জে উনি খুব দুঃখিত হয়েছিলেন, সেই দুঃখের প্রকাশ হয়েছিল, উনি ওনার সঙ্গে আরো কিছু মানুষজন, শিক্ষক এবং শিক্ষাকর্মী, আমি জানি না তারা কারা, তাদেরকে সঙ্গে নিয়ে উনি ছাতিমতলায় গিয়ে প্রদীপের মোমবাতির আলো দিয়ে এসেছিলেন। এইটা আমার কাছে খুব মানে আমি কিছু মানে বুঝলাম না এটার, এরকম করা যায় বুঝি? মানে এটা কোন ক্ষমতায় এটা করা যায়? একটা মানুষের তার সম্পর্কে এরকম চার্জ, আমি বলে নি যে সেটা বিচলিত হবেন না আপনিও তো বিচলিত হবেন না। যদি বাজারে মোমবাতি কিনতে পাওয়া যায়, প্রদীপ কিনতে পাওয়া যায়, দেশলাই কিনতে পাওয়া যায়, ছাতিমতলাও খোলা থাকে, তাহলে কি আলো জ্বালানো যায়, ওতে কিছু অসুবিধা কিছু নেই। উনি জ্বালিয়ে দিয়েছেন, মনে হয়েছে, ঠিক আছে। যাই হোক, তাহলে কালকে আমার মনে রবীন্দ্রনাথ খুব মানে আমি তো খুব আগ্রহের সঙ্গে একজন সাংবাদিক হিসেবে লক্ষ্য রাখবো আগামী দিনে আর কি, রবীন্দ্রনাথের তৈরি করা, এবং রবীন্দ্রনাথ শুধু নয়, তার সঙ্গে অন্য যারা ছিলেন তাদের সকলে মিলে তৈরি করা এই ঐতিহ্য, এই ট্র্যাডিশন, সেগুলো বদলানোর চেষ্টা একটা বিরাট বড় চ্যালেঞ্জ আর কি। পুরো বাঙালি জাতি লক্ষ্য রাখবে, শুধু আমি নয়, দেখবো উনি কতদূর সফল হন। আমরা আগামী দিনে দেখতে থাকবো এবং সেদিকে আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় থাকার জন্য বিদিশা এবং অর্ণবদা, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। বিরাট বড় চ্যালেঞ্জ। ঠিকই, দেখা যাক।